লিটল চ্যাম্পের মঞ্চে সে সকলের মন জয় করেছিল, তবে এবার তার লক্ষ্য আরও অনেক দূর। আর তাই তো সারেগামাপার মঞ্চে সে একেবারে প্রথম স্থান অধিকার করে নিয়েছে এবং হয়ে গিয়েছে বিজেতা আপনাদের ভালোবাসায়। আর ঠিক সেই কারণেই আজকে আমরা সোজা কলকাতা থেকে কাঁথিতে পৌঁছে গিয়েছি তার কাছে, আর আলাপ করিয়ে দেবো আপনাদেরকে অতনুর একটু অন্য মেজাজে। কারণ অতনুকে এতদিন আপনারা স্টেজে গান গাইতে দেখেছেন, নানা রকম পারফরমেন্সে মন জয় করতে দেখেছেন, তবে আজকে ঠিক বাড়িতে কোন মেজাজে সে ধরা দিতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। लचके पनिहारी छलके डगरिया छम छम बाजे रे पायलिया हाँ छम छम बाजे रे पायलिया। আজকে আমরা চলে এসেছি কাঁথির ওয়ান্ডার বয়ের কাছে। মানে তিনি তার প্রতিভা দিয়ে কিন্তু সকলকে একেবারে বিস্মিত করে দিয়েছেন, ঠিক যেরকমভাবে সারেগামাপার মঞ্চেও রীতিমতো একের পর এক চমকদার পারফরমেন্স দিয়ে তিনি সকলের মন জিতে নিয়েছেন। আর তাই তো দর্শকদের মন জেতার ফলাফল সকলের সামনে রয়েছে এবং একগাল হাসি দিয়েও সবার আগে আমাদের মন জিতে নিয়েছে। তারপর তো গান রয়েইছে এবং পুরো পরিবারের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। অতনু একটু আলাপ করিয়ে দাও সকলের সাথে। আমার দিদি। তোমার নাম? আমি অতনুকা মিশ্র, অতনুর দিদি। আমার বাবা। আমি তপন মিশ্র। আমার মা। আমার নাম অসীমা মিশ্র। এবং পরিবারে আরেকটি সদস্য রয়েছে অতনুর হারমোনিয়াম, তাই তো? এটা কোনো নাম দেওয়া হয়েছে কি? হ্যাঁ, এটা আমার বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড এইখানটা আছে, এই তোমার পেছনে। এটা আমার আসল বেস্ট ফ্রেন্ড। এটা আমি জাস্ট কিছুদিন আগে এটা আমি নতুন বেস্ট ফ্রেন্ড আমার। এটা একটা ছোট চেঞ্জার। আর ওটা হচ্ছে আমি ওইটা নিয়ে মুম্বাইতে গেছিলাম আর জি বাংলাতে গেছিলাম। আচ্ছা, এই যে বেস্ট ফ্রেন্ডের ওপরেই সেই জন্য বোধহয় মা সরস্বতীকে বসানো রয়েছে আর কি। অবশ্যই। এবং মা সরস্বতী, এই যে আমরা দেখতে পাচ্ছি মা সরস্বতী রয়েছে, এটা খুব স্পেশাল অতনুর কাছে, তাই তো এই মুহূর্তে এবং পুরো পরিবারের কাছে আর কি। তবে সবার আগে আপনাদের কাছে আসবো, অতনুর এই যে একটা স্বীকৃতি পাওয়া, সেইটা কি প্রথমে যখন ও মঞ্চে পা দিয়েছিল আপনারা সকলে ভেবেছিলেন? কারণ একটা তো ভরসা আগে থেকেই ছিল, যেহেতু লিটল চ্যাম্পিয়ন কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে এসেছে, কি বলবেন? আমাদের তো মানে যখন ও জিটিভি থেকে আসে তখন ওখানে ফাইনালিস্ট ছিল, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারেনি, 4th পজিশানে গেছিল। তো তখন থেকেই আমাদের একটা আক্ষেপ ছিল যে একটা তো মনে আশা থাকে যে কিছু একটা হোক। তো সেই আশাটা পূর্ণ হয়েছে জি সারেগামাপাতে। ও যেদিন প্রথম গেছিল সেদিন ভাবিনি, কিন্তু যখন টিভি রাউন্ডে চান্স পেলো এবং 2-4টা এপিসোড চললো, তখন প্রত্যেকটা এপিসোডেই ও যখন ভালো গাইছে তখন একটু একটু আশা জন্মাচ্ছিল হয়তো হলেও কিছু হতে পারে। তো সেটা সেই মুহূর্তে যদিও কনফার্ম ছিলাম না, কিন্তু আস্তে আস্তে যত দিন গড়ালো তখন একটু একটু মনে হতে লাগলো। তারপর ফাইনালের দিন একটু তো টেনশন থাকেই যতক্ষণ না রেজাল্ট বেরোয়। তো রেজাল্ট বেরানোর পরে আমরা সবাই খুব খুশি এবং অতনুর যত শ্রোতা বন্ধুরা আছে তারাও খুব খুশি। একেবারে স্যার আপনার কাছে আসবো, আপনার থেকে একটু প্রতিক্রিয়াটা জানতে চাই। প্রতিক্রিয়া বলতে আমি এইটুকু বলি, যখন মুম্বাইতেও গেছিল ওখানে তো রানার আপ হয়েছিল, তো ওইখানে একটু দুঃখ পেয়েছিলাম, কিন্তু আবার একদিকে আনন্দ যে অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশান, ওখানে ফাইনালিস্ট হয়ে রানার আপ হওয়া মানে খুব কম কথা নয়। ফলে তারপরে যখন এখানেও এটাও বিরাট রিয়ালিটি শো, মানে এও ন্যাশনালাইজড বলতে গেলে। তো এখানে ইচ্ছা ছিল যে আমার প্রথম থেকেই যে বাবু আমরা দুজনেই আসবো, লেগে থাকবো পুরো এসো, যে যাতে আমরা একটা কিছু হয়ে যেতে পারি। কারণ যেটা মুম্বাইতে হতে পারিনি, হয়েছি যদিও, আমি তাকে ইনসিস্ট করেছি তুমি হয়েছো, কিন্তু তার থেকে আরও তোমাকে ভালো হতে হবে। এই নিয়ে দুজনেই আমরা কিন্তু
দিন মানে ওই দিন থেকেই আমরা কিন্তু লেগে আছি একবারে কঠোর পরিশ্রম, কঠোর প্র্যাকটিস। মানে আমরা কখনো রুম থেকে বেরোতাম না দুজনে। আমরা যে যেখানে রাখার ব্যবস্থা করেছিলেন জি বাংলা থেকে, যে সাচি বলে একটা অ্যাপার্টমেন্টে 10 নম্বর তালাতে, সবাই বেরোচ্ছে, সবাই খেলছে, আমরা দুজন নাই। কখনো কেউ বলতে পারবে না যে আমরা দুজন। যেটুকু সময় বেরিয়েছি আমরা চ্যানেলে পারমিশন নিয়ে এটুকু বেরিয়েছি। আমাদের ওখানে ওই বলে রাখি যে আমরা কুকুর বিড়াল এদেরকে সব খেতে দেওয়ার জন্যই বেরোতাম, এছাড়াও কখনো আমরা বেরোতাম না। হলে কন্টিনিউয়াস গান করে আমাকে, বাবা আর আমার ভালো লাগছে না, তুমি বাদ দাও তো, আর ভালো লাগছে না। আমি না, ওই প্র্যাকটিস তোমাকে সফলতা আনবে। প্র্যাকটিস করে যেতাম। আর আমি একটা কথা বলবো, আমি যখন বাইরে বেরোতাম আমার কাছে আমি যখন বাইরে বেরোতাম তখন কুকুর বিড়ালদের খেতে দিতাম। আর আমাদের ওখানটা একটা হনুমানজির মানে সব ধরনের ঠাকুরের মূর্তি একটা মন্দির ছিল, ওইখানটা পুজো দিতে বেরোতাম। যাই হোক না কেন, আপনাকে পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের ফল আপনি পাবেন। যে ঠাকুরকে মন্দিরে বসলে তো ঠাকুর আর দেবেন না। যাই হোক, পরিশ্রম করেছে, ঠাকুরকে ডেকেছে, পেয়েছে। ফলে আমরা ওই দিন থেকেই যে লেগেছিলাম, পরপর একখানা থেকে 2, 3, 4 এই যে পারফর্মার অফ দি ডেগুলো হচ্ছে, তখন থেকেই এক একটা মনে সাহস যোগাচ্ছে যে না, এবারে মনে হয় একটা কিছু হবে। তবে আমি কিন্তু খুবই যেটা যে কেউ না বলবে, আমি কিন্তু সেই নার পিছনে লেগে তাকে হ্যাঁ করাবো, এইরকমই আমি সে আমার প্রফেশনাল টিচার। ফলে আমি যে সমস্ত ছেলেরা বুঝতেও পারে না, আমি তাকে বোঝানোর চেষ্টা করবো যতক্ষণ না বুঝতে পারে। ফলে আমি কিন্তু প্রত্যেক দিনই আমার যেটার ছিল যে অতনু আজকে স্যারেরা কী করেছেন, কী বলেছেন বলো, মিউজিশিয়ান স্যারেরা কী বলেছেন, কোন জায়গায় ত্রুটি হয়েছে, কোথায় সুরের ফাঁক গেছে, কোথায় কী করেছে, এই জায়গায় হয়েছে কিনা, তুমি এর উচ্চারণটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক না, আমাকে এই বলেছেন। সঙ্গে সঙ্গে আমি লিখে নিয়েছি, সঙ্গে সঙ্গে রেকর্ড করে নিয়েছি। ওটা কি বলেছেন ভুলে যাবে বাচ্চা, না এটা এই ছিল, এইটা বলেছেন, আমি সঙ্গে সঙ্গে রেকর্ডিং করে নিয়েছি, রেকর্ড করে নিয়ে থাকতাম। আবার যখন গান প্র্যাকটিস করতো সেই সময় তাকে শুনিয়ে দিতাম, দেখো এটা এইরকম বলেছিলেন, সে তো করতো। পরের দিন যখন স্যারেরা গেছেন, অতনু হ্যাঁ একবারে 100% তোমার কারেক্ট হয়ে গেছে, আরও প্র্যাকটিস কর, আরও প্র্যাকটিস। এইভাবে করতে তারপর যাই হোক আজকে আপনাদের সামনে ও চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, এতে খুব খুশি একেবারেই। এবং সত্যি তো খুশি হওয়ার মুহূর্তও আর কি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা বিষয় কিন্তু আমার এক্ষুনি নজরে পড়লো, সেটা হচ্ছে দিদি এবং যিনি মেন রোলে রয়েছেন আজকে, তিনিও লাল, মাও এমনকি লালে। বাবার হঠাৎ জামার রংটা পরিবর্তন কেন? বাবা নিজের ইচ্ছা মতো জামা পরে, টিচার মানুষ না, কারো কথা শোনে না। না, অনেক ধরনের জামা আছে, একটা ধরনের জামা সবসময় পরে। কি বলা যাবে, সে ফ্যাশনের দিকটা কে দেখবে? একটু আগে তো বাবার হাতে তবলাও বাজানো হচ্ছিল, সেটা দর্শকেরা দেখতে পাননি, আমি অবশ্যই দেখতে পেয়েছি। বাবা বোধহয় বেস্ট ফ্রেন্ড নাকি? আচ্ছা, আর মা? মা পরের। মাকে একটু বকে বেশি? বাবা বেশি বকে, বাবাই বেশি মারে, বাবাই বেশি আদর করে। মারেটা বাবা, যাই হোক আমরা কিছু শুনিনি। অতনু মার খায়? অতনু দুষ্টুমি আছে কিছু? সেটা আগে আমি দিদির কাছে শুনি, কারণ দিদি একটাই শুধু এক্সপ্রেশন দিল, ও বাবা। অ্যাকচুয়ালি ও ভীষণ দুষ্টু, আর মানে যেখানেই যাক না কেন ও মোটামুটি দুষ্টুমির জন্য, কিছু করুক না করুক, দুষ্টুমির জন্য ওর নাম রেখে দিয়ে আসে। ওটাই তাহলে আগে ফার্স্ট। হ্যাঁ, আর আমার সাথে মানে আমি বাইরে থাকি, আমি সার্ভিস করি, তো আমি যখনই উইকেন্ডে বাড়ি আসি সেই 2 দিনও আমি ফাঁক পাই না, আমাকে রীতিমতো টায়ার্ড করে দেওয়া হয়। এক্ষুনি যে আমি বসছিলাম এরকম করে ফুটাচ্ছিল আমাকে, আমি দেখি তো। কিন্তু ভালো, এরকম নয় যে মারপিট করলো, কিছু করলো না, মারপিট করলো, বকান দিল, রাগ হয়ে গেল, কিন্তু আবার ও নিজেই রাগ ভাঙাতে আসে। আমাকে কিছু বলতে হয় না, আমি চুপচাপ বসে থাকি, ও এসে রাগ ভাঙায়, কি গো কথা বলছো না কেন, কিংবা বাবার কাছে গিয়ে বলে যে দিদি কথা বলছে না, দিদিভাইকে কথা বলো, কেননা আমি ওর বেস্ট ফ্রেন্ড, কেননা বাবা মা না থাকলে আমি ওর পার্টনার ইন ক্রাইম। তো ও খুব ফোন দেখতে ভালোবাসে, গান তো করেই, ফোনও দেখতে ভালোবাসে। তো বাবা মা যখন থাকে না, ও যাতে ফোন না দেখে ফোনটা লুকিয়ে দিয়ে যাওয়া হয়। তো একমাত্র আমি জানি ফোনটা কোথায় দেখে, তাই আমি যা বলি ও তাই করে, ও আমার 5 মাস কাটে যাতে ও ফোনটা পায়। কি অনেস্ট কনফেশন চলছে এখানে, বাবা যাচ্ছে না, ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, এই তো শুনলাম তুমি খুব একটা বেশি দুষ্টুমি করো না আর কি, কিন্তু গানের সময় আবার খুব সিরিয়াস কিন্তু। আচ্ছা, এতক্ষণ যখন কথা হচ্ছে, অতনুর কি একটু গান শুনবো না আমরা? 2 লাইন শুনি না একটু গান? কার রিকোয়েস্টে শুনবে তুমি, মানে কার রিকোয়েস্টে গানটা গাইবে, মা বাবা না দিদি? বাবা। ও আচ্ছা।
জোছনাকে। আপাতত গানের লাইন ধরেই বলি, সত্যি অতনুকে সামলে রাখার মতো, দুষ্টুমির জন্য না, এই রকম প্রতিভাকে সত্যি সামলে রাখার মতো। আপনার কাছে আসবো, আপনিও সার্ভিস করেন এবং মাদের ওপর বোধহয় একটু বেশি দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় ছেলে মেয়েদের ক্ষেত্রে। ওর ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে কিভাবে এবং এই না। ও আচ্ছা, ও আরেকটা সিক্রেট ফাঁসের পালা। প্লিজ অতনু বলো, আজকে তুমি সব বলে দেবে, বলো। মা কিছু করে না। এখানে দু রকম হাসি পেলাম আমি। না একটা হচ্ছে মা করে কিন্তু বাবার থেকে বেশি করে না, তাই তো? হ্যাঁ, আমি বুঝতেই পেরে গিয়েছিলাম এখানে একটা মা সিক্রেট কথা। বাবা করে 100%, মা করে 20%। এই অভিযোগটা মোবাইল, অতনু মোবাইল, তবুও 50%। হ্যাঁ মোবাইলটা পেয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ প্লিজ ম্যাডাম। অ্যাকচুয়ালি ছোট থেকে মানে আমি যেহেতু প্রফেশনালি মেডিকেল লাইনের সাথে যুক্ত, নার্সিং স্টাফ, তো আমাদের শিফটিং ডিউটি, নাইট ডিউটিও থাকে। তো সেই কারণে ও 3 বছর বয়স পর্যন্ত আমি নাইট ডিউটি করিনি। আমি যেখানে পোস্টিং ছিলাম সেখানে আমার আউটডোর ডিউটি ছিল। 3 বছর বয়সের পর থেকে আমার নাইট শিফটিং ডিউটি চালু হয়, তবে থেকে ওর বাবার কাছে শুয়ে। তো সেই যে বাবার কাছে যাওয়া এখনো পর্যন্ত ও বাবার কাছেই থাকে। তো বাবাই সব কিছু, মানে ঘুম থেকে ওঠানো, খাওয়ানো, চান করানো, A to Z। আর আমি যেটুকু সময় থাকি ওইটুকু সময় আমি দেখলেও আমার কথাটা একটু কম শোনে, কারণ বাবার কথাই বেশি শোনে। বাবা এটা বলে যায়নি আমি করব না, মানে এরকম ব্যাপারটা আর কি। তো এই কারণেই ওর বাবা বেশিটাই দেখে, যেহেতু বাবার একটা ফিক্সড ডিউটি। বাবা 9টায় যায়, 5টায় আসে, একটা সেও স্কুল গেল, তারপরে সেই বাবাও এলো, সেও এলো। কিন্তু আমি নাইটে থাকলে সারাদিন এসে ঘুমাই, না ঘুমালে আমি আবার পরের দিন গিয়ে নাইট করতে পারবো না। তো সেই হিসেবে একটু কমই আমি ওর প্রতি মানে নজর দেওয়াটা একটু কম হয়, সে কারণেই ওর বাবার সাথে বন্ডিংটা বেশি। এবং সেটা একটা কোথাও মানে এটা কোনো খারাপ না, অবশ্যই সবার মা দেখে, এক্ষেত্রে অতনুর বাবা দেখে, এটাও কোনো কোথাও তো লেখা নেই যে মাই সবসময় দেখবে বাবা দেখবে না। তো বাবা দেখে, এতে আমাদের মানে তাতে কোনো দুঃখ নেই বা হিংসাও নেই, বরং ভালো। এবং গল্প চলছে কিন্তু অতনু ভুলে গেছে ওর কাছে ল্যাপেল আছে। আচ্ছা, আমি একটু ওই মুহূর্তটা শুনতে চাইবো অতনুর কাছে, যখন তুমি স্টেজে দাঁড়িয়ে শুনলে তোমার হাতে উইনারের ট্রফি উঠবে। আচ্ছা, আমার ওখানকার যে একজন কাকু আছে, মৃন্ময় কাকু, উনি সব ছবি পাঠান যখন পারফরমেন্সের সময়। আমার গ্র্যান্ড ফিনালে যখন মানে আমি বলা হয়েছে যে আমি অ্যানাউন্সমেন্টটা হলো, প্রত্যেকটা ছবিতে আমার পা মাটি থেকে এতটা উঁচুতে, আমি তোমাকে দেখাতেই পারি, মানে পারফেক্ট একটা প্রত্যেকটা ছবি, একটাও ছবিতে আমার পা নিচে নেই, একটাতে এতটা উঁচুতে। আমার মতে যোগ বলে, ওই যে তুমি পুজো করতে যেতে না সকালবেলায়, ওই যোগ বলে ওঠে। ও আচ্ছা, বিস্ময় বালকের কিন্তু বিস্ময়ের এখনো শেষ হয়নি। হ্যাঁ, তারপরে একটু মুহূর্তটা শুনি। তারপর আমি তখন শুধু লাফিয়েই যাচ্ছিলাম, আর আমার কিছু তারপর লাফাতে মানে জাস্ট এইটা ধার, আমি লাফাতে এইখানটা চলে এসেছিলাম, তারপর আবার এপাশে চলে এসেছি। এত আনন্দ হয়েছিল তখন। তুমি কোথাও ভেবেছিলে যে তুমি ফার্স্ট হতে পারো? একটু চান্স ছিল, যখন সেকেন্ড আর থার্ড হয়ে গেল তারপর মনে হচ্ছিল আমি হতে পারি। আর যখন সেকেন্ড আর থার্ডও অ্যানাউন্স করেনি তখন কি ভেবেছো? তখন কিছুই মনে হয়নি, তখন খালি দাঁড়িয়ে আছি। একদম। আচ্ছা, তুমি তো রাঘবদা এবং ইমনদির টিমে ছিলে, কাকে বেশি ভয় পেতে? রাঘব স্যার। হ্যাঁ, আর ভালোবাসা তো অবশ্যই আমরা জানি, সেটা সোশ্যাল মিডিয়ায় ছবিও শেয়ার করেছিল। খুব জ্বরের সময়ও কিন্তু একটুখানি ইমনদির ম্যাজিক কাজ করেছিল, তাই তো? কি হয়েছিল একটু শুনি। আমার তখন মানে এত কাশি, মানে জ্বর কাশি সব একসাথে, সর্দি টর্দি সব, মানে ঘং 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 করে শব্দ আসছিল কাশিটাকে, শুকনো কাশি, মানে কফ জমেনি। তারপর গানের আগে মানে যখন মানে একটা মানে ডেঞ্জার জোনে একজন যাচ্ছে, সেই সময় পুরো স্টেজ শুধু আমার কাশির শব্দ, মানে পুরো স্টেজ সবাই খালি আমার দিকে তাকিয়ে আছে, খালি আমি কাশছি। তারপরে গান গাওয়ার সময় আমার জাস্ট একটুও কাশি হয়নি, জাস্ট গানটা শেষ হয়েছে আবার কাশি শুরু, এরকম হয়েছিল। কিন্তু প্রাইজটা তারপরেই পেয়ে গেছিলে, কারণ সবাই তোমাকে জড়িয়ে ধরেছিল, ভালোবেসেছিল, আমরা জানি। একদমই পারফর্মার অফ দ্য ডে হয়েছিল। আচ্ছা, আপনার কাছে আবারও ফিরে আসবো, যেটা হয় আর কি, এইটুকু বয়সে যখন এতটা বিস্ময় মানে নিয়েও এসেছে এবং দু জায়গায় দু মঞ্চে ও ভীষণ ভালো ওর পারফরমেন্স দেখিয়েছে, সেটা আপনারা কবে বুঝলেন যে হ্যাঁ সত্যিও একটা বিস্ময় বালক? না, বিস্ময় নয়, ওই 4.5-5 বছর থেকেই ও কিন্তু গানগুলো করে যাচ্ছে। তো গানের যে সুর, তাল, লয়, ছন্দ ওর মধ্যে কিন্তু আছে, একদম পারফেক্ট।
মানে যে গানটা বলে দেওয়া হবে ওই গানটাকে একদম হুবহু আপনার কপি করে রেখে দেবে একদম একদম পুরোপুরি। তারপরে ওর আর একটা যেটা আছে যে বিভিন্ন জনের গানটা শুনে, ধরুন আপনি একটা গান করেছেন, গানের মধ্যে কি নিত্য নতুন একটা মুড়কি নিয়ে এসছেন, সেইটাকে কিন্তু ওই জায়গায় কিন্তু কাজ লাগাবে। তারপর বলে বাবা এইটা যদি আমি এই জায়গায় দিই, আমি না, কখনো নয়, এটা উনি যা করে গেছেন সেখানে কোনো কিছু করা যাবে না। বেশ কিছু গান আছে যেখানে করা যায় না, তো সেই রকমের ব্যাপার। তো ফলে বাচ্চা অবস্থা থেকেই ও কিন্তু একটা সঙ্গীতের প্রতি ওর প্রবল অনুরাগ বলুন, ভালোবাসা বলুন, শ্রদ্ধা বলুন আছে। সেই রকম দেখেই আমরা ওকে গানে রেখেছি, বিভিন্ন জায়গায়ও নিয়ে গেছি, কলকাতার ললিতকলা শ্রীমান্ত স্যারের কাছে, তারপরে অনলাইন শঙ্কর মহাদেবন একাডেমি যেটা মুম্বাই, ওখানে ও শিখছে, ওখানে স্কলারশিপ পেয়েছে, ওখানে শিখছে। আর এখানে আমাদের কাঁথির একজন ম্যাডাম আছেন প্রতীতি বেরা দাস মহাশয়ের কাছে, ওখানে প্রথম তার হাতে করি, যেটা এখানে আপনার ছবি আছে, আপনি দেখবেন এখানে রয়েছে ওখানে। হ্যাঁ, মোটামুটি সেই দিক থেকে আমরা দেখেছিলাম যে ওর মধ্যে আছে। তবে শুধু গান করলে নয়, আমি চাইছি গানের সঙ্গে সঙ্গে পড়াশোনা, আর পড়াশোনাতেও ভালো, এডুকেশনেও ভালো, পড়াশোনাও ভালো। আপনারা একবার বলে দিবেন মোটামুটি ওর পড়াশোনা মোটামুটি হয়ে যাবে, খুব কম পড়ে। হ্যাঁ, ওই দিকটা আমি দেখি, আমি শুধু সিলেবাস মাফিক যে যে পরীক্ষাগুলো হবে ওকে বলে দিলাম যে বাবা এই থেকে এই পর্যন্ত আছে, তুমি একটু পড়ে নাও, যেখানে যেটা বুঝতে পারবে না দাগ দিয়ে রাখো, আমি স্কুল এলে বা যখন খুশি সময় তুমি আমাকে বলো, আমি বলে দেবো। সেই রকম সময় আমার এরকম চলছে আর কি। ও কিন্তু মানে কোনো সাবজেক্ট খারাপ নয়, আপনার যে কোনো সাবজেক্টে আপনার দিলে মোটামুটি করতে পারবে, মোটামুটি করে। হ্যাঁ, যত তাড়াতাড়ি মনে হয় তত তাড়াতাড়ি ভুলেও যাই। হ্যাঁ, এইরকম। হ্যাঁ, এইসব। আমি জুলজিতে মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস করেছি, বিএড করেছি ফার্স্ট ক্লাস, আমি আপনার ডক্টরেটও করেছি। আমি আমার ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের যে একটা ইনস্টিটিউশন, বেস্ট অ্যাওয়ার্ডেড ইনস্টিটিউশন হয়েছিল 1996-তে, সিফা, এটা ভুবনেশ্বরে রয়েছে, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার। ওখানে আমি সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিয়োগ হয়েছিলাম, দিয়ে ওখানে রিসার্চ করে আমি ডক্টরেট উপাধি পেয়েছিলাম 2005-এ। এবং আমার থাইরক্সিন হরমোনের উপর কাজ, আমি আপনারা জানবেন বোধ হয়, আপনারা শিঙি বা মাগুর মাছ, এই দুটো মাছের উপর আমার কাজ ছিল, দিয়ে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আর এখানে স্কুলে আমি মোটামুটি লাইফ সায়েন্সই পড়াই, অন্যান্য ইংরেজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, সমস্ত কিছু স্কুলে যা সাবজেক্ট আছে পড়াতে হয়। তার মানে বাড়ি পুরোপুরি অ্যাওয়ার্ডে ভর্তি, কখনো বাবা আনছেন তো কখনো ছেলে আনছে, আর এটা কিন্তু চলছে আর কি, দেখতে পাচ্ছি। আচ্ছা, ও যোগাসন করে এবং ইন্টারন্যাশনাল থেকেও গোল্ড মেডেলে নিয়ে এসেছে। আমি বুঝতে পারছি কাঁথির এই মিশ্র বাড়ি যথেষ্ট আর কি, মানে পুরো পাড়া প্রতিবেশীর গর্ব কিন্তু। আচ্ছা, এই মুহূর্তে জানতে চাইবো, যখন অতনুর এই খবরটা নিশ্চয়ই পাড়া প্রতিবেশী অনেকে জেনেছেন, তারা কে কি বলছেন, কার কি রিয়াকশন? আচ্ছা, তুমি বলছো তুমি সার্ভিস করো, সেখানে অতনুকে নিয়ে কি রিয়াকশন? সার্ভিস করে বলতে, ও যখন প্রথম সারেগামাপায় চান্স পায়, এমনিতেই আমি যখন ঢুকি ও তখন অলরেডি মুম্বাই থেকে ঘুরে এসছে, তো আমি যখন ঢুকছি তো তখনই আমার একটা পরিচয় যে আমি অতনু দিদি, যে সেলিব্রিটি দিদি ঢুকছে আমাদের সাথে কাজ করবে, তো খুবই ভালো এরকম। আর ও যখন জি বাংলায় যেত, মানে প্রত্যেকটা এপিসোডে পারফর্মার অফ দ্য ডে প্রায় হয়েছে, তো মিষ্টি কোথায়, আমি রোজ অফিস যাব, মিষ্টি কোথায়, তোর ভাই এটা হলো, মিষ্টি কোথায়। তো আমি বলছি ঠিক আছে, কিছু একটা হোক, ফাইনালি আমি অবশ্যই মিষ্টি খাবো। তারপরে এবার তো চ্যাম্পিয়ন হয়ে গেছে, আমি আর থাকতে পারছি না, জাস্ট কবে খাওয়াবি, কবে খাওয়াবি, কবে খাওয়াবি, ব্যাস। তারপরে হচ্ছে একটাই কথা, সেলিব্রিটির দিদি, সেলিব্রিটির দিদি, সেলিব্রিটির দিদি। তো আমি খুব মানে ভীষণই হ্যাপি। হ্যাঁ, একেবারেই। হ্যাঁ, আপনি বলছিলেন যে মানে পাড়া প্রতিবেশীর রিয়াকশন। পাড়া প্রতিবেশী তো সবাই খুশি, পাড়া প্রতিবেশী কেন, আমাদের টোটাল মেদিনীপুর জেলা বলতে গেলে আপনার পূর্ব, পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে তো কেউ নেই যা অতনু একমাত্র ওয়েস্ট বেঙ্গলে এই ছোটোদের মধ্যে হয়েছে। আচ্ছা, এই অ্যাওয়ার্ডের কথা একটা বলছিলেন, সেক্ষেত্রে বলি, আমরা যেমন মোটামুটি যেদিকেও যে বিভিন্ন ক্ষেত্রে পেয়েছে, ওর মাও কিন্তু পেয়েছে, এটা বলা হয়নি। ওর মা কিন্তু ওই নাচে খুব ভালো, ভালো নাচে, অনেকগুলো কিন্তু অ্যাওয়ার্ড কিন্তু ওর আছে, ওটা কিন্তু বলা হয়নি আপনাকে, সেটা বললাম। এবং মায়ের কথা বলার সময় আমি দেখলাম মেয়ে আবার খুব একটু জোর গলায় বলছে, মানে বুঝতে পারলাম এখানে দুটো টিম কাজ করে আর কি, বাবা ছেলে, মা মেয়ে, মানে টিমটা উল্টে গেছে। জেনারেলি কি হয়, মা ছেলে হয়, বাবা মেয়ে হয়, এখানে যে টিমটা উল্টে গিয়েছে। কিন্তু যেটা আর একটুখানি আবার, যার জন্য আসা অতনু অনেকটা দূর থেকে এসেছি, কলকাতা থেকে কাঁথি, কেন গান শুনবো বলে, গান শুনে একটা, এবার কি খালি গলায় শুনবো একটা গান? আচ্ছা, বিষয়টা একটু ইন্টারেস্টিং করি। মাকে ডেডিকেট করে একটা গান গাইতে হবে, বাবাকে ডেডিকেট করে, দিদিকে ডেডিকেট করে, ঠিক আছে? দুটো করে লাইন। আচ্ছা, এখানে একটুখানি চলছে আর কি জল্পনা। হ্যাঁ, আচ্ছা,
প্রস্তুতি পর্ব আর কি এখানে ওদের সবার অ্যাডভাইস মেনে চলে অতনু, এটা বুঝে গেছি, মায়েরও অ্যাডভাইস শুনে না। আচ্ছা ততক্ষণ একটুখানি আপনার কাছ থেকে জেনে নিই আর কি, ওর ফেভারিট খাবার কি, মানে কি খ্যাত ভালো গলাটাকে মেনটেন করছে ও? ও মাংস ভাতই পছন্দ ওর, আর বাকি কোনো কিছুই খেতে চায় না, মানে খুব জোর করে। ড্রাই ফ্রুট, ওর যেহেতু হেলথটা খুব খারাপ, ওর এজ অনুযায়ী ওর হেলথ খুবই খারাপ, তো সেজন্য প্রত্যেক ডাক্তারবাবুই ওকে বলে যে তুমি আপাতত সকালে ড্রাই ফ্রুটটা খেও, কোনো মতেই খাবে না। আমি কি করি, ওই ড্রাই ফ্রুটগুলোকে দুধের সাথে মিক্সারে মিক্স করে সেইটুকু দিই, সেইটুকু কোনো দিন খায় কোনো দিন খায় না। আর সত্যি কথা বলতে কি আমাদের সেইভাবে মেনটেনও করা যায় না, দুজনেই যেহেতু সার্ভিস করি, ও একাই থাকে আমার বাড়িতে, আর তৃতীয় ব্যক্তি কেউ নেই, ওর ঠাকুমা দাদু সবাই মারা গেছেন, তো সেই কারণে ও একাই থাকে, দিদিও বাইরে থাকে। তো বলে গেলাম যে তুই এটা খাবি, কিন্তু এসে দেখলাম ওটা খায়নি, যেমন সেরকমই পড়ে আছে। তো এক্ষেত্রে আমাদের কিছু করার নেই, মানে এইভাবেই চলছে। এ কারণেই হয়তো হেলথটা কিছুটা খারাপ, কিছুটা হয়তো আমরা যদি থাকতে পারতাম হয়তো আরেকটু গ্রোথ হতো। তো তাহলেও ওর কিন্তু দুষ্টুমি বা কি বলবো সতেজতাতে তার কোনো কামাই নেই, সে চলছে এদিকে জ্বরের উপরও দৌড়াচ্ছে, ছুটছে। হ্যাঁ মোটামুটি ওর সবেই চলছে। মানে ও বিছানায় শুয়ে খুব কম সময়, দুপুরবেলাও স্কুল যদি না গেল দুপুরবেলাও ও ঘুমায় না, হয় মোবাইল নয় কম্পিউটারে খুটখুট খুটখুট চলতেই থাকে। শেষ তো করবো, কিন্তু শেষটা তো গান দিয়ে হবে অবশ্যই অতনুর। বেড়াল হ্যাঁ বেড়াল, ও আচ্ছা সব রকমের দিকে। এটা শব্দ হলো। আচ্ছা শেষ তো করবো, শেষের আগে তো গান দিয়ে শেষ করবো, কিন্তু অতনুর থেকে জানতে চাইবো সারেগামাপার মঞ্চে সব থেকে তোমার মনে রাখার দিনটা কোনটা ছিল বা মুহূর্তটা কি ছিল? গ্র্যান্ড ফিনালের দিন। তাই না? হ্যাঁ। কেন, কত কিছু, মানে কি কি হয়েছিল এমন যে সবটা মনে হচ্ছে? আদনান সামিও এসেছিলেন। হ্যাঁ 10 জন জাজেসদের সামনে আর এত দর্শকদের সামনে, হৈমন্তী শুক্লা ম্যামও এসেছিলেন, আর আমাদের রেগুলার জাজেস ম্যামরা তো ছিলেনই, তাদের পারফরমেন্সও ছিল। খুব এনজয় করেছি ওই দিনটা, আমার বেস্ট দিন ছিল। আর অনিকের সাথে দুষ্টুমি গুলোও তো আমরা যখনই গিয়েছি চাক্ষুষ আর কি করেছি, অনেকের সাথে দুষ্টুমিটা বোধহয় সব থেকে বেশি ছিল নাকি, বন্ধুত্বও বোধহয় বেশি। একটু বলো তাহলে ওই বন্ধুত্বের কথাটা। আমরা স্টেজেও লুকিয়ে লুকিয়ে অনেক ওর ডায়েরি নিয়ে যেত, ওর ডায়েরি থেকে পেজ ছিল, আমরা পেপার প্লেন বানিয়ে ওড়াতাম স্টেজে। একবার অভিজিৎ স্যার ইন্টারভিউ দিচ্ছেন, অভিজিৎ স্যারের ঠিক পায়ের নিচে গিয়ে পড়েছে, প্লেনটা ক্র্যাশ করেছিল। তারপর আমি বলছি অনেক তুই যা, তুই গিয়ে নিয়ে আয়, অনেক বলছে তুমি যাও, আমি যাবো না। হ্যাঁ মানে পাইলটরা ছেড়ে দিয়েছে প্লেনটাকে, প্লেনের মতো পড়ে, বুঝলাম। তোমার কি হয়ে গেছে প্রস্তুতি পর্ব বাবা মা এবং দিদির জন্য? দিদি নিচ্ছে না কিছু, দিদি কোনো গান নিচ্ছে না? দিদি বাবা মাটা সিলেক্ট করে দিয়েছে। তাহলে কিন্তু আমার মনে হচ্ছে মোবাইলের চান্সটাও কমে গেল। যাই হোক ঠিক আছে, দুটো গানই আমরা আপাতত শুনবো, বাবা এবং মায়ের জন্য। তুমি বলে দাও প্রথমে কার জন্য? মার। বাহ বলো। মার তেরি উंगली पकड़ के चला। পারফেক্ট। আমি ওই স্কেলটা শুরু ধরে নিচ্ছি, নিশ্চয়ই নিশ্চয়ই তোমার মতো করে। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला, माँ ओ मेरी माँ मैं तेरा लाडला। সাধারণ, এটার মধ্যে দিয়ে পুরোটা বোঝা গেল মায়ের প্রতি ভালোবাসাটা। আর এবার বাবা, তাই তো? এবার এটা আমি হারমোনিয়ামে গাইছি, আর এটা শ্রদ্ধা মান্না দাদুর গাওয়া। এবং এইটায় দর্শকদের জন্য একটা জিনিস দেখানোর রয়েছে, যেটা দেখে আমি ভীষণ অবাক হয়েছিলাম। একটু দেখিয়ে দাও তোমার কাছে যেটা রয়েছে আর কি, গিফট পাওয়া। হ্যাঁ মান্না দাদু যাকে সবকিছু ওনার দিয়ে গেছেন, রজত কুমার ব্যানার্জি, রজত কুমার ব্যানার্জি, ওই কাকু আমাকে শ্রদ্ধা মান্না দাদুর এই সুন্দর টুপিটি দিয়েছেন। এটা তো আমার মাথায় বড়টা তো হবে না, ওই জন্য আমাকে ছোট সাইজটা দিয়েছেন, বলছেন যে যখন বড় হবে তখন আরো বড়গুলো দেবে। একটু পরে নাও। বাহ অ্যাপ্রোপ্রিয়েট। এবং পাশে বোধহয় সেই বিখ্যাত, হ্যাঁ মেডেল, এবং তার সাথে আরো কিছু রয়েছে।
যেগুলো আপনারা দেখেছেন এতদিন ধরে সারেগামাপার মঞ্চে? আমি প্রথমে আমি যখন হিন্দি সারেগামাপায় গেছিলাম তখন ওখানকার দুটো মেডেল। বাহ, এটা হচ্ছে আমি যখন ফার্স্ট রাউন্ডে হিন্দি জি টিভিতে সিলেক্ট হয়েছিলাম তখন, আর এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে সিলেক্ট হওয়ার পর গোল্ডেন মেডেল। একেবারে। এবার জি বাংলার যেটা সদ্য করে এলাম, এই দুটো। প্রথমে এটা ফার্স্ট রাউন্ডে সিলভার মেডেল জি বাংলা সারেগামাপা, আর দ্বিতীয় রাউন্ডে এই গোল্ডেন মেডেলটার সাথে গ্রাজুয়েশন ক্যাপ। ব্যাস, পারফেক্ট, দুর্দান্ত। গান দিয়ে তো অবশ্যই শেষ করব, কিন্তু আপনাদের কাছে আসবো যে ওর থেকে তো মানে না চাইতে অনেক কিছু পাওয়া এবং অনেকটা গর্বের জায়গায় পৌঁছে দিয়েছে। কি চাইবেন এই মুহূর্তে? কারণ ওর পড়াশোনা এখনো বাকি, ওর গানের যাত্রাটা এখন অনেকটা বাকি। কি বলবেন, কি চান ওর থেকে? ওকে কি অ্যাডভাইস দেবেন অ্যাকচুয়ালি? আমরা চাই ও এখন পড়াশোনা সাথে গান এটা চলতে থাকুক, মাঝে ওর একটা ভয়েস চেঞ্জের ব্যাপার আসবে, কারণ যেহেতু ছেলে, তো সেক্ষেত্রে সেই সময়টা একটু যাতে মানে ডিস্টার্ব না হয়ে যায়, যাতে এই রাস্তাটা সে চলতে পারে, তার জন্য আমরা চেষ্টা করব এবং ওকেও চেষ্টা করতে হবে। এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ওর এইটা ধারাবাহিকতাটা বজায় থাকে এবং তার শ্রোতা বন্ধুরা যারা দর্শকরা ওকে খুব ভালোবাসেন তারাও যেন আশীর্বাদ করেন, অতনু যেন এটা নিয়েই চলতে পারে এবং ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি সঙ্গীত শিল্পী প্লাস একজন ভালো মানুষ হতে পারে। একই কথা, ওর আগে এডুকেশন মাস্ট, এডুকেশন থাকবেই, পড়াশোনাটা, আর তার সঙ্গে আমি ওকে চাইছি যেন মান্নাদাজির ঘরানাই থাকবে। সমস্ত সমস্ত শিল্পীদেরও ওকে কিন্তু শ্রদ্ধা করে। ও কোনো শিল্পীর গান গায় না এরকম নয়। আপনার রবীন্দ্রসঙ্গীত থেকে, নজরুলগীতি থেকে, শ্যামাসঙ্গীত থেকে এমন কোনো গান নাই আপনি তাকে বলুন সে করতে পারবে, সমস্ত কিছু করতে পারে। কিন্তু আমরা চাইছি যে মান্নাদাজি যেহেতু আমাদের মানে ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল থেকে ওনার একটা আলাদা রকমের সুরের দখল, যে ওই ঘরানাই আমরা রাখতে চাইছি এবং ওনার যেন নামটা রাখতে পারে এইটুকু চাইছি, আর মানুষের মতো মানুষ হতে পারে। হ্যাঁ। এবার আর একটু আমি সময় নষ্ট করব না, বাবার জন্য সেই স্পেশাল তৈরি করে রাখা গানটা। এটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ, একটু দেখিয়ে দাও। এটা আমি এসে দেখেছিলাম। এটা হচ্ছে আশা ভোসলে ম্যামের মানে গান করেছিলাম আর ওনার সাথে এই ছবিটা তুলেছিলাম। এবার এইটা হচ্ছে আশা ভোসলে ম্যামের সাইন করা, এখানটা লেখা আছে শুভ আশীর্বাদ আশা ভোসলে, আর এই যে 500 টাকার নোটের উপর আশা ভোসলে। এটা ল্যামিনেশন করে রেখেছি, আসল নোটটা ঘরের ভেতরে রাখা আছে। হ্যাঁ, আসল নোটটা আমরা দেখবো না। এটা বড় পাওয়া, এটা বড় পাওয়া আমার। একদমই, এটা সত্যি অনেক বড় আশীর্বাদ আর কি। একদম, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু অতনু, গানটা লাস্ট গান। হ্যাঁ, চল। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জ্বেলেছো। ফাগুনের সব কেড়ে নিয়েছো, স্মৃতিটুকু তার কেন কারণে, কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি। তুমি ওকে একটু হারনি, তুমি ওকে একটু হারনি। কিন্তু তুমি জীবনে প্রত্যেকটা যুদ্ধে জয় করো। এবং আর এই গানটা আমি গাইলাম কারণ আমার বাবা যে আমাকে এত যত্ন করে, ওই জন্য। প্রাইজ এখানেও ভালোবাসার আর কি। থ্যাংক ইউ সো মাচ। দিদির সাথে খুনসুটি, মায়ের সাথে ভালোবাসা, স্নেহ, আর বাবার সাথে সব থেকে বেশি বন্ধুত্ব, সবটা নিয়ে এবং সকলের
আশীর্বাদ ভালোবাসা নিয়ে, দর্শকদের ভালোবাসা নিয়ে তুমি যেভাবে এগিয়ে চলেছো অতনু, আরও অনেক এগিয়ে চলো, আমাদেরকে আরও অনেক 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 ভালো মোমেন্ট দাও, তোমার আরও অনেক গান, ভালো ভালো গান উপহার দাও। আমরা সবাই অপেক্ষা থাকবো। আর এই হাসিটা, তাই তো, আপনারাও সহমত হবেন, গানের সাথে এই হাসিটাও যেন একইভাবে বজায় থাকে। থ্যাংক ইউ সো আপনারা মাচ। সবাই আশীর্বাদ করবেন যাতে আমি ভালোভাবে গান গাইতে পারি। একেবারেই থ্যাংক ইউ সো মাচ। আর ড্রাই ফ্রুটসটা খেও। থ্যাংক ইউ। আর আপনাদের উদ্দেশ্যে বলার, আপনাদের ভালোবাসা এবং আপনাদের সকলের আশীর্বাদেই অতনুর এই পথ চলায়, সেই পথ চলায় আপনাদের এই ভালোবাসা এবং আশীর্বাদ একই রকম রাখতে হবে, তারপরেই অতনু কিন্তু আরও অনেকটা পথ এগিয়ে যাবে। আর অতনুর এই জয়ের গর্বে আপনারাও গর্বিত আমরা জানি। কেমন লাগলো এই আড্ডাটি, নিছক এই পরিবারের সঙ্গে মজার আড্ডাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও অনেক মিষ্টি দুষ্টু আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টলি ইনসাইট চ্যানেলে।